সুপ্রিয় দর্শক, বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো প্রতিযোগিতার আজকের বিশেষ পর্বে স্বাগতম। নানা কারণে 7 সংখ্যাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যেমন 7 আসমান, 7 সমুদ্র, 7 মহাদেশ। তো বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো প্রতিযোগিতায় যারা এই 7 গুরুত্বপূর্ণ আসনটি ছিনিয়ে নিয়েছে তাদেরকে নিয়ে আমাদের আজকের এই প্রতিযোগিতা। টপ 7কে নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমরা পরিচিত হব তাদের সঙ্গে। আমরা এখান থেকে শুনতে চাই, তুমি তোমার নাম, পরিচয়টা একটু বলো। নাম আরিফ হোসেন শামীম, আমি এসেছি গাজীপুর থেকে। এখন পড়ালেখা করছি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি উত্তরা। কিসে পড়ছো? ফ্যাশন ডিজাইনিং এ পড়ছি। কোন লেভেলে? এবার ফার্স্ট সেমিস্টার। আচ্ছা, এটা কি অনার্স বলে? হ্যাঁ। আচ্ছা, গুড। তোমাকে দেখে বোঝা যায় না। তারপর? আমি রিদিতা আলী রঙ্গন, আমি রংপুর থেকে এসেছি। আমি লায়ন স্কুল অ্যান্ড কলেজে পড়ছি, ক্লাস 10। গুড, ক্লাস 10। তারপর? আমি মিম চৌধুরী, আমি ঢাকার বন্ধু। আমি জামিলা আনন্দ উচ্চ বিদ্যালয় ক্লাস 10-এ পড়ছি। আচ্ছা, তাহলে দুইজনকে আমরা 10 পেলাম না? আচ্ছা, তারপর তুমি? আমি সূচনা বলি, আমি চট্টগ্রাম থেকে আসছি। আমি চট্টগ্রাম মহিলা কলেজে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, তারপর? আমি আনিকারান ক্রমে, আমি দিনাজপুর থেকে এসেছি। আর আমি লাম ইংলিশ মিডিয়াম স্কুলের গ্রেড 8-এ পড়ি। গুড। তুমি? আমি জয়ন্তী বণি, এসেছি চট্টগ্রাম থেকে, পড়ছি বিবিএ 5th সেমিস্টারে প্রিম ইউনিভার্সিটি চট্টগ্রাম। আমাদের দেখছি যে চট্টগ্রাম এবং ঢাকা বেশ দখল করে নিয়েছে, কারণ দুইজনই বণিক, দুই ব্যবসায়ীকে আমরা পেয়েছি। দুইজন চট্টগ্রাম, তাই না? তারপর আমি শফিকুল ইসলাম, বরিশাল থেকে এসেছি। বরিশাল সরকারি কলেজে ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ছি। ডিগ্রি ফার্স্ট ইয়ার। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই প্রতিযোগিতায় জাজ হিসেবে আছেন 3 জন। এক শিবলি মোহাম্মদ, 2 ফারজানা রিয়া চৌধুরী, 3 চিত্রনায়ক ফেরদৌস। আমাদের এই জাজদের পক্ষ থেকে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন ফারজানা রিয়া চৌধুরী, আমরা তার সঙ্গে কথা বলবো। আর পাশাপাশি 3 জন গ্রুমার আমাদের এখানে কাজ করছেন। একজন হচ্ছেন ইভান শাহরিয়ার সোহাগ, আরেকজন MR ওয়াসেক এবং এনামুল হক। এবং এই গ্রুমারদের মধ্য থেকে ইভান শাহরিয়ার সোহাগ আমাদের এখানে আছেন। আমরা আপনাদের সাথে কথা বলবো। তার আগে আমি একটু জানতে চাই যে এই যে যখন বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো প্রতিযোগিতাটি শুরু হলো, এটা তোমরা জানতে পারলে কিভাবে, কার মাধ্যমে খবর পেলে? জয়ন্তী? আমি আমার স্যার স্বপন দাস, উনি আমাকে বলেছেন বাংলাদেশে আয়োজিত বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো শুরু হতে যাচ্ছে, তোমাকে এখানে অবশ্যই অ্যাটেন্ড তখন তুমি করতে চিটাগাংয়ে হবে। ছিলে? হ্যাঁ, আমি তো অবশ্যই চট্টগ্রামেই ছিলাম। আচ্ছা আচ্ছা। স্যারের অনুপ্রেরণায় আমি এখানে অংশগ্রহণ করেছি। তুমি রমি? আমি তো প্রথমে টিভিতে অ্যাড দেখেছি যে নাচো বাংলাদেশ নাচো শুরু হচ্ছে, তাই আমি SMS করে আমি অ্যাটেন্ড করেছি। তারপর? আমি রংপুরে যেখানে নাচ করি একাডেমিতে, বিজিবি নৃত্য একাডেমি, ওখানে গিয়ে শুনতে পাই যে বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো শুরু হতে যাচ্ছে। তারপর আমি রেজিস্ট্রেশন করি। তখন কি তোমরা তোমরা তো প্রত্যেকেই যার যার জায়গা থেকে বেশ সদর্পেই নাচ করে যাচ্ছ হ্যাঁ, নিশ্চয়ই? করে যাচ্ছে। আচ্ছা, তারপর? আমি গাজীপুরে একটা ভাইয়া আমাকে ফোন দিয়ে বললো যে এরকম নাচের প্রোগ্রাম শুরু হচ্ছে, তোর জন্য আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি, তুই এটাতে। ভাইয়া আগে থেকে করে ফেলেছে? ভাইয়াটা আমার জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছে। তারপর আমি ভাইয়ার এত আগ্রহের কারণ কি ছিল? ভাইয়া অনেক জানে আমি যে নাচতে পারি, তাই। নাচের প্রতি তোমার ভালোবাসাটা আছে? ভাইয়া। আচ্ছা, মিম? আমার তো তাই আর কি, আমি রেজিস্ট্রেশন করিনি। আমাকে একটা ভাই রেজিস্ট্রেশন করে বলছে যে তোমার একটা কম্পিটিশন হচ্ছে, তোমার যাওয়া উচিত। তো আমাকে অনেক বেশি আদর করে বলে আমাকে বললো যে তুমি ভাইয়ারা বেশ আগ্রহী দেখা যাচ্ছে। তুমি? যেখানে নাচ করি ওখানে একটা ছোট ভাই আছে, ও সব তারপর আমাকে বলে কি আপু তুমি করবা না বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো? আমি বলছি হ্যাঁ, তুমি আমাকে জানাইও। যখন থেকে রেজিস্ট্রেশন শুরু হলো আমাকে জানাইছে, আমি তারপরে করলাম। ছোট ভাই? হ্যাঁ, ছোট ভাই। তোমার কোনো ভাই? আমারটা ভাই না, আমারটা আমি নিজেই পোস্টারিং দেখেছি। আচ্ছা। তারপরে স্যারকে ফোন দিলাম, MR ওয়াসেক স্যার আমার টিচার। আচ্ছা, তো বললাম স্যার আমি অ্যাটেন্ড করবো? স্যার বললে হ্যাঁ করো। পরে এভাবে রেজিস্ট্রেশন করলাম, পরে আস্তে আস্তে চলে আসলাম এত দূরে। আচ্ছা। এই প্রসঙ্গে একটু গল্প বলি একটা। একবার একটা মহল্লাতে একটা অনুষ্ঠান হচ্ছে, তো ওই অনুষ্ঠানের মধ্যে যেরকম পাড়া মহল্লাতে হয় না, ওখানে একজন নাচতে উঠেছে। তো চোখ বন্ধ করে মনের আনন্দে নাচতেছে আর কি, তার মতো করে। তো নাচতে নাচতে হঠাৎ তাকিয়ে দেখে যে দর্শক সারিতে একটা লোক, তার হাতে একটা লাঠি, সে দাঁড়ায় গেছে। এটা তো এই নাচের চান্সটা মিস করা যায় না। তখন সে চোখ বন্ধ করে নাচতেছে, নাচটা শেষ করে উঠবে সে, এই বিশেষ দিবসের বিশেষ নাচ। তো নাচতে নাচতে আবার চোখ খুললো, হঠাৎ দেখলো যে ওই লোক লাঠি সহ স্টেজের দিকে আসতেছে। এটা দেখে সে খুবই চিন্তিত যে কিভাবে এটা এখন কি হবে।
তারপরে সে নাচ না করতে 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 হঠাৎ করে চোখ খুললো, দেখে যে সে স্টেজে উঠে গেছে, তার চারপাশ দিয়ে ঘুরছে। সেটা দেখে সে নাচ থামালো, থামিয়ে বলে যে ভাই মানে আমি আসলে ওইভাবে আমি তো মনের আনন্দে নাচ করছি, আমার নাচ কি খুব খারাপ হচ্ছে আপনি বলেন? তখন বললো, না না আপনি নাচেন, আমি আপনাকে খুঁজতেছি না, আমি খুঁজতেছি ওই ব্যাটারে যে নাকি আপনারা আনছে। এখন তোমরা যদি বাজে নাচো তাহলে সবাই কিন্তু খুঁজবে আমাদেরকে, বাংলা কিশোরকে, যাদেরকে আমরা দোয়া করেন যাতে এরকম না দোয়া হয়। করে যাতে এরকম না হয়। আমাদের জাজ বলুক যে আসলে ওনারা কেমন নাচছে। আপনারা তো শুরুর দিক থেকে দেখেছেন, এখন তাদের পরিবর্তনটা কেমন দেখেছেন? আসলে প্রথম দিকে আমরা একটু সত্যিকার ভাবে একটু ছিলাম, হতাশ হতাশ ছিলাম, যেটা আমাদের কমেন্টেও অনেকবার এসছে যে ওরা মানে ওই পরিমাণ আমাদেরকে দিতে পারছে না, স্যাটিসফাইড করতে পারছে না ওদের পারফরমেন্সে। বাট এখন যে ডে বাই ডে দেখছি এক একটা রাউন্ড যাচ্ছে, এক একজন বাদ যাচ্ছে, এবং তারা যে যারা রয়ে যাচ্ছে তারা যে নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, এবং সেটাই আমরা স্টেজে ওদের পারফরমেন্সে দেখতে পাচ্ছি। এবং ওরা যারা এই 7 জন টিকে আছে তারা অসম্ভব ভালো নাচ করছে, এবং আমার মনে হয় যে ইন ফিউচারে ওরা হয়তো বা আমরা যে ওদেরকে নিয়ে এসেছি, আপনারা যে সাহায্য করছেন বাংলা ভিশন বেঙ্গলি, এটা অবশ্যই ওরা সেটার সম্মানটা রাখতে পারবে। অবশ্যই রাখার আমরা চেষ্টা করবো, হ্যাঁ জি, আমরা চেষ্টা আমরা করবো। অবশ্যই চেষ্টা হ্যাঁ ভাই, করবো। আমাদের মুখটা নষ্ট করবে না। সুপ্রিয় দর্শক, একটা কথা বলে রাখা ভালো যে আমাদের এই প্রতিযোগিতা যখন শুরু হয় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আমরা বাছাই করে এনেছি, এবং সেখানে প্রথমে প্রায় 14,000-এর মতো প্রতিযোগী এখানে নাম লিখিয়েছিল। তারপর সেখান থেকে আমরা এই 7 জনকে পেলাম। এখন গ্রুমার হিসেবে তো কাজ করছেন আমাদের 3 জন। আপনি কি মনে করছেন প্রথম দিকে তাদের দুর্বলতা কেমন ছিল, পরিবর্তনটা কিরকম না, দেখেন? শুরু থেকে আমি তো প্রথম দিকে প্রাথমিক যাচ্ছিলাম, যখন বাছাই করে নিয়ে এসেছে সারা বাংলাদেশ ঘুরে ওদেরকে বাছাই করে নিয়ে এসেছি। তো আগের চেয়ে এখন তো অনেক মানে আকাশ পাতাল পরিবর্তন, ওরা নিজেদেরকে অনেক চেঞ্জ করতে পেরেছে। এবং আমাদের যখন গ্রোমিং হয় আমি তো অবাক হই ওদের এক একজনের এনার্জি পাওয়ার দেখে, যে এত অল্প সময় 7টা নাচ শেখায়, এবং 7টা নাচের ধরন প্রতিটি আলাদা আলাদা, মানে একটার সাথে আরেকটার কোনো মিল নেই। যে শুধু রবীন্দ্রসঙ্গীত আঙ্গিকে না, মানে সামনের পর্বে দর্শক নিশ্চয়ই দেখতে পারবে যে আমরা বিভিন্ন ফর্মে ওদেরকে মানে বিভিন্ন রূপে দেখতে পারবে, এবং সেটার জন্য ওরা যে এনার্জি দিচ্ছে সেটা দেখে আমরা খুবই অবাক। আমরা হয়তো পারতাম না, মানে যে পরিমাণ এনার্জি ওদের খরচ হচ্ছে, এনার্জি লস হচ্ছে, কিন্তু সেটাকে ওরা জয় করতে পারছে, নিতে পারছে। গুড। তোমাদের বাসার মানুষজনের এক্সপিরিয়েন্স বা তাদের মতামত কি ছিল যখন তোমরা এই প্রতিযোগিতা অংশ নিতে চাও? এখান থেকে বলো। সবাই খুব উৎসাহিত ছিল, সবাই আমাকে এনকারেজ করেছে যে না তুমি যাও, হার জিত সব জায়গায় হয়, তুমি কিছু শিখে আসতে পারবে। তো আমিও এখন এখানে এসে আসলে বলবো যে আমি অনেক কিছু শিখে যাচ্ছি। এমনিতে রাজি হচ্ছিল না এমন কেউ আছে যে বাসা থেকে চাচ্ছিল না? না, সবাই আগে ছিল। এত ভালো প্ল্যাটফর্মের জন্য তার মানে এখন অনেক এগিয়ে নিয়েছি আমরা। এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে যখন বাসায় নাচটা শিখতে দেয় তখন আসলে তার মেন্টাল প্রস্তুতিটা সম্ভবত হয়েই যায় গার্জেনদের, যে আমার এটা ঠিক গানের মতো হয় না, তাই না? জি। কি মনে হয়? বাবা মায়ের উৎসাহিত নাচ শেখাচ্ছে তোমাদের? জি অবশ্যই। কেউ কি আছো যে এরকম যে আমি বাবা মা একটু চাচ্ছে না কিন্তু আমি আমি নিজে নিজেই গিয়েছিলাম শিখতে। আচ্ছা, কিরকম ছিল বলো তো একটু এক্সপেরিয়েন্সটা? আমি টাইমটা বলতে পারবো না, মানে কোনো একটা পহেলা বৈশাখের প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম স্টেজে, সোহাগ ভাই পারফর্ম করছে বরিশালে। তো মানে সৌভাগ্য যে আজকে তার পাশে আমি বসছি। হ্যাঁ, তো ওই প্রোগ্রাম দেখে ভালো লাগে, আমি নাচ শিখবো। পরে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার নিলাম, যোগাযোগ করলাম, এরপরে শিখে আস্তে আস্তে এভাবে করে। ফ্যামিলি তখন জানে না, পরে একটা পর্যায়ে যখন আমি মোটামুটি তৈরি হচ্ছি তখন থেকে ফ্যামিলি জানছে। আচ্ছা, আমাদের এই প্রতিযোগিতায় শুরুর দিকে তোমাদের উপরই দায়িত্ব ছিল, তোমরা নিজেরাই নিজেদের মতো করে ডান্স কম্পোজ করতে, এবং তোমাদের তৈরি হওয়া নাচটা দিয়েই তোমরা আসলে এসেছো। তখন তোমরা কিভাবে কাজ করতে আমাকে একটু বলো তো। তুমি আমরা তখন বাসায় নাচ তুলে এখানে আসতাম, তো ওখানে সেরকম প্র্যাকটিস, বাট গ্রুমিংয়ে এসে আরও বেশি শিখতে পারছি। ওই পারফেকশনটা ছিল না, গ্রুমিংয়ে যেটা হচ্ছে সেটা বাসায় একদম ছিল না। পরে গ্রুমিংয়ে এসে আমরা একদম পারফেক্ট করতে পারছি, তখন জাজেসদেরকে আমরা স্যাটিসফাইডও করতে পারছিলাম না, এখন পারছি। ঢাকার বাইরে তোমরা যারা রংপুর, বরিশাল, চিটাগাং, খুলনা থেকে আসছো, তারা কি নাচের কোনো ভিন্নতা তোমাদের ওখানে দেখতে পাও, যে তোমাদের ওখানকার গুরুরা যা শেখাচ্ছেন বা ঢাকায় যেটা শিখছো সেটার মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করো কম্পোজিশনে? পার্থক্য তো অবশ্যই আছে, অনেক পার্থক্য। আমার মতে যারা বড় বড় টিচার আছে, বড় বড় গুরুরা আছে, এরা ম্যাক্সিমাম ঢাকাতেই থাকে। তো আমরা মফস্বল শহরে থেকে তাদেরকে পাচ্ছি না, বিধায় আমরা ভালোটা শিখতেও পারছি না। আর অত দূর থেকে ঢাকাতে আসা যাওয়া অনেক ব্যয়বহুল। তারপর আমরা চেষ্টা করছি এসে এসে শিখতে, কিন্তু সবাই তো আর ওটা পাচ্ছে না। তো আমার মনে হয় যদি এরকম কিছু করা যায়, যে মফস্বল শহরে ভালো ভালো টিচার যদি মাসে মাসে বা 6 মাস পরে একবার গিয়ে শিখায়,
আরো ভালো ভালো আমার মতো অনেক ট্যালেন্ট স্টুডেন্টরা বেরিয়ে আসবে। এমনি আপনাদের কি মতামত, আমাদের জাজ ফারজানা রিয়া চৌধুরী, আপনারা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যান, কারণ আপনারা যখন ঢাকায় কোনো নাচ করছেন এবং বাইরে আপনাদের সঙ্গে হয়তো কোনো একজন পারফর্মার ওখানে নাচ করলেন বা কেউ একজন কম্পোজ করলো, পার্থক্যটা কিরকম দেখতে পান? পার্থক্য তো অবশ্যই থাকে, কারণ ঢাকার ব্যাপারটা তো আসলে বলতে গেলে যে এখানে তো সবকিছু অপরচুনিটি অনেক বেশি, বাইরে যেটা সত্যিকার ভাবেই থাকে না। আমরা যখন যাই দেখি, আমি প্রায় বিভিন্ন ডিস্ট্রিক্টেও দেখলাম যে মানে টিচারের আসলে খুবই অভাব, মানে ভালো যারা তারা স্বাভাবিকভাবে ঢাকায় থাকতে যাবে, কারণ ঢাকায় সবকিছু সুযোগ সুবিধা বেশি থাকে। তো এখন যেহেতু এখনো ওইভাবে আমাদের কোনো ইনস্টিটিউট বা কোনো কিছু ওইভাবে গড়ে ওঠেনি যে বিভিন্ন সময় যে ডিস্ট্রিক্টে বিভিন্ন সময়ে ওয়ার্কশপ করবে বা কিছু, যা ওয়ার্কশপ হলেও ঢাকায় হচ্ছে বা বাইরে যেগুলো হচ্ছে সেগুলো খুব লো লেভেলের হচ্ছে, অ্যাকচুয়ালি ওইরকম হাই লেভেলের ওয়ার্কশপ হয় না যেটা থেকে ওরা কিছু শিখতে পারবে বা বের হয়ে আসতে পারবে। তো যেহেতু বেঙ্গলি এরকম একটা বা বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে বা বিভিন্ন চ্যানেল বিভিন্ন অর্গানাইজেশন এরকম স্টেপ নিচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়া বা শেখার সুযোগ দিচ্ছে, আমার মনে হয় যে এটা এখন ওদের জন্য অনেক পজিটিভ। এবং ওরাই এখন ওখানে প্রশিক্ষণ দিতে পারবে, ওরাই পারবে। ওরা যেটা শিখছে সেটার প্রতিফলন ঘটাতে পারবে ওরাই। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের 7 জনের মধ্যে 2 জন মাত্র ঢাকার, বাকি সবাই কিন্তু ঢাকার বাইরে। হ্যাঁ, আমি একটা কিছু বলতে চাই, মানে আমি ঢাকার হলেও গাজীপুরেও কিন্তু কোনো নাচের টিচার নেই আমার। কিন্তু তাহলে তো আমি বলবো যে ঢাকার মাত্র একজন সরাসরি ঢাকার, বাকি সবাই বাইরে, যেখানে নাচের টিচার বা আমরা নাই বলছি। এটা হতে পারে যে ঢাকায় যারা থাকছে তারা তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, তারা স্টেজ শো বলেন বা কোনো পারফরমেন্সের জায়গা বলেন ওরা পাচ্ছে না বলে ওদের আগ্রহটা কিন্তু একটু বেশি থাকে এই ধরনের প্রতিযোগিতা আমাদের এখানে কম ছিল না, competition-এ। তারা তো এসছে এবং তাদের কাছে হেরে গিয়েছে। সাধারণত একটা কথা আমাদের গুরুজনরা বলেন যে নগর ইজ রুলড বাই মফস্বল, মানে মফস্বলের ছেলে মেয়েরাই সবসময় নগরকে শাসন করে। যেমন আমরা সেই প্রসঙ্গে পরে যাচ্ছি, এখন তোমরা একটু আমাদেরকে বলো যে প্রথম যখন তোমরা এসে লাইনে দাঁড়ালে বা এসে কি ভাবনা ছিল, কেমন তোমরা দেখেছো ক্রমে? প্রথমে আমি জানতাম না যে আমি বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো প্রতিযোগিতায় আসবো, কারণ ইচ্ছা ছিল না তো। কিন্তু পরে আমার স্যার, আমার গুরু যে তিনি বললেন যে তোমার যাওয়া উচিত, কারণ এটা তো মানে হার জিতের কোনো ব্যাপার নয়, এখানে শেখার জিনিস আছে। পরে আমি অ্যাটেন্ড করলাম, তখন ভালো লাগলো। যখন প্রথম রংপুরে আমি অডিশন দিতে গেলাম, প্রথমে একটু নার্ভাস লাগছিল, কারণ অনেক প্রতিযোগী, তাই তুমি ভয় দিনাজপুর পাচ্ছিলাম। থেকে রংপুরে গিয়েছো? হ্যাঁ, দিনাজপুর থেকে রংপুরে অডিশন দিতে গেছি। তারপরে আমি অনেক ভয়ে ছিলাম যে কোন গানটা বাছাই পারবো করেছিলে? নাকি। আমি একটা লোকো গানে নাচ এই করছিলাম। গানটা কেন করেছিলে? তোলা ছিল সেই জন্য হ্যাঁ, নাকি? তোলা ছিল, আর ওটা আমার কাছে প্র্যাকটিসে ছিল বেশি, আচ্ছা, প্র্যাকটিস আচ্ছা। ছিল, আর মানে নাচটা আমার মনে ছিল, তাই আমি ওটা করেছি এবং জাজরা ভালোই বলেছেন। আর প্রথমে একটু নার্ভাস হয়েছিলাম, কারণ তারা অন্য ডান্স ফর্মও আমার কাছ থেকে চাচ্ছিলেন, কত্থক বা মডার্ন, তাই আমি যতটুকু পেরেছি ততটুকু আমি চেষ্টা করেছি এবং এখন এতদূর পর্যন্ত এসেছি আমি ভাবতেও পারি না। আমার তাই- শিক্ষকের সেই কথাটা খুব কাজে লেগেছিল। হ্যাঁ, আচ্ছা, রংপুরে অনেক। আরেকজন আছেন, তুমি বলো তো একটু তোমার ওই দিনটা যখন তুমি প্রথম এই প্রতিযোগিতা এসছো, কি দেখেছো, তোমার অনুভূতি কি ছিল? নার্ভাস তো প্রচুর ছিলাম, কারণ অনেক ছেলে মেয়ে ছিল আর লাইনে দাঁড়িয়ে প্রচুর ভয় লাগছিল। আর জাজেসদের সামনে অনেক আমাদের এটি সবাইকে অনেকবার নাচতে বলেছিল, মানে বিভিন্ন ফর্মে, ওটাতে বেশি ভয় পেয়েছিলাম কারণ হঠাৎ করে করা। আর এমনি নাচটা যখন করেছি তখন তো বাসা থেকেই প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিল। কোন গানটা ছিল মনে পড়ে? হ্যাঁ, মনে মনে মেঘগুলো সঙ্গীত দিয়েছিলাম, আচ্ছা, good. নেচেছিলাম। Good. তারপর টিচাররা কি বলেছিলেন, মানে ওখানকার জাজরা কি বলেছিলেন? জাজরা বলে ভালো লেগেছে ওদের। পরে আবার আমার অন্যান্য নাচগুলো দেখেছি, তারপরে আবার আমাকে একটু ভয় দেখিয়েছিল, পরে আচ্ছা, জানতে। সুপ্রিয় দর্শক, আমরা এবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তারপর আমরা আবার ফিরে আসবো আমাদের বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচ অনুষ্ঠানের এই বিশেষ আয়োজনে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো অনুষ্ঠানের বিশেষ পর্বে। আজকে আমরা কথা বলছিলাম আমাদের সেরা 7-এর সঙ্গে। জাজদের মধ্যে ছিলেন ফারজানা রিয়া চৌধুরী এবং আমাদের গ্রুমারদের মধ্যে সোহাগ। তো শামীম, আমি তো সকালবেলা থেকেই টেনশনে কিছু খেতে পারছিলাম না। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে আমি আর আমার বড় ভাই সকালবেলা গাজীপুর থেকে রওনা করলাম। দেখি বিশাল বড় লাইন, 3-4 হাজার এরকম পার্টিসিপেট হবে ঢাকায়। পরে লাইনে দাঁড়ালাম, তারপর অনেকক্ষণ পর আমরা
আমি আমার সিরিয়ালটা পেলাম। তারপর যাওয়ার পর আমার ম্যাম ছিল ডলি ইকবাল, সে আমার ডান্সটা দেখে অনেক খুশি হয়েছে। আমি একটা ডান্সই করেছি, সে আমাকে সাথে সাথে হাত করে আদর করে জাম কাটতে দিয়ে দিয়েছে। তাই নাকি? লাকি তাহলে। স্বজন প্রীতি না, তুমি সত্যি সত্যি আচ্ছা আচ্ছা, না আমি বুঝতে পারছি, তুমি তোমার নিজ গুণেই সেটা অর্জন করে নিয়েছো। জয়ন্তী? আমি প্রথমে নার্ভাস ছিলাম, কিন্তু এটা বিশ্বাস ছিল যে হ্যাঁ টিকবো, এতটুকু কনফিডেন্স ছিল। প্রথমে সৃজন ও ছন্দে নাচ করেছিলাম। জিনাত বরকতুল্লাহ আন্টি ছিলেন, স্যার ছিলেন, ওনাদের দেখে আর একটু নার্ভাস ছিলাম, কিন্তু নাচ ভালো হয়েছে। ওনারা সবাই উঠে এসেছিল জাম কার্ড দেওয়ার জন্য। আমি খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম। না আসলে অনেক ভালো করেছিল বিধায় জাম কার্ড দিয়েছি। মনে আছে জয়ন্তী যখন ফার্স্ট আসে, আমরা যখন দেখি ওটা কি যেন গানটা তুমি নিয়ে এসে একটা মডার্ন ফ্লুট মিউজিক ছিল না, মডার্ন গেটআপে ছিল না? মডার্ন গেট আপনার স্বদেশ সিনেমার একটা মিউজিক ছিল, কিন্তু মডার্ন সাদা শাড়ি পরা ছিল। তুমি ফেরদৌস ভাইয়ের কাছে আসলে কোনো একটা এসে পড়বে বা কিছু ফার্স্টের সময় আমরা দেখে খুব যে ও মাই গড, ওই প্রথম ওকে দেখলাম যে ওই গেটআপে মানে নাচ করতে। তখন পর্যন্ত কেউ আসেনি, তখন পর্যন্ত সবাই ওই যে কারা ওই লৌকা পাট এই টাইপের করছে। আর ও হ্যাঁ ও প্রথমেই একটু খুব ওয়েস্টার্ন গেটআপে ছিল এবং খুব মানে কি বলবো মডার্ন যে ডান্সটা ছিল সেটা মানে করে। আমি শিল্পী ভাই আমরা তো খুব হাসছিলাম যে হঠাৎ করে এটা কি জাম খেলাম দুর্গমগরী দেখতে দেখতে। ওই জয়ন্তী যে আজকে এতটা ইমপ্রুভ মানে ওকে নিজেকে ও চেঞ্জ করতে পারলো, মানে এটা দেখে আসলে খুব অবাক লাগে। হ্যাঁ, এই চেঞ্জটা আসলে প্রত্যেকেরই দেখা যাচ্ছে। সূচনা, প্রথম দিনটার কথা একটু বলো। প্রথম দিকে তো পরীক্ষা ছিল, আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। আমার ইংলিশ পাসপোর্ট পরীক্ষা দিয়ে আমি অডিশন দিতে গিয়েছিলাম। ওই দিন পরীক্ষা ছিল? হ্যাঁ, আমি পরীক্ষা দিয়ে তারপর গিয়েছিলাম। রেজাল্ট কি হলো? রেজাল্ট এ আসছে। যাক, আমাদের বদনাম হয় না। আমি ইন্টার পরীক্ষার মাঝখানে মানে কাল পরীক্ষা, আজকে অডিশন দিয়ে যে আবার বাসায় যাবো। আমি তো পরীক্ষা দিয়ে গেছি। তোমার রেজাল্টটা ভালো হলে বলো, ভালো তারপরে তোমার এক্সপেরিয়েন্স কিরকম, মানে অনুভূতি কিরকম হলো? অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, অনেক ভয় লাগছিল। তারপর অনেক কষ্টে, মানে খুব ভয় লাগতেছিল, খুব সুন্দর হয়ে গেছে আমি যখন করলাম। তারপরে গেলাম, স্যার ছিল, তারপরে ছিল। আমি চিনতাম না কাউকে। তারপর নাচ করলাম, ফোক পল্লী মেয়ে নাচে। তারপর স্যার বললো সাধারণ নৃত্য করার জন্য, সাধারণ নৃত্য করেছি। তারপর আমাকে ভয় দেখাইছে, কিরকম ভয়? বলে কি তোমাকে আমরা রাখতে পারছি না, সো সরি। আর তখন তোমার কেমন লাগলো? এই যে নাটকীয়তা, কান্নাকাটি করেছো? হ্যাঁ, কান্না করছি। তানিয়া আপু আসছে, না তারপর কান্না করবো চলে যাচ্ছি। তারপর জিনাত আন্টি বলে কি তুমি চলে যাচ্ছ কেন, তুমি তো আছো। এটা বলো, খুব জবাব দিলাম জোরে। তারপর তানিয়া আপু আসছিল, তানিয়া আপু উপস্থাপনা করছিল, তানিয়া পয়সা আমার চোখের পানি মুছে দিচ্ছি। আচ্ছা, এই যে নাটকীয়তাগুলো আমরা করে থাকি, এটা কিন্তু আসলে প্রথম ভাবনা থেকেই করা হয়, ভেবে রেখেই করা হয় যে একে আমরা নিশ্চিত যে আমরা নিয়ে যাব, কিন্তু জাজরা একটু টেনশন ক্রিয়েট করে। তো তখন তোমার কেমন মনে হয়েছিল যখন তোমাকে নিষেধ করে দিয়েছিল? তখন খুব খারাপ লাগছিল। তারপর পুরো কান্নাই চলে আসছে, আমি কান্না করতে করতে স্যার ডাকলেন। অনেক ভয় পেয়েছিল। হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে এখন মনে পড়ে যায়। ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছিল। আচ্ছা, গুড। তোমার প্রথম দিন? আমার প্রথম দিন, আমাকে যেদিন বলা হয় যে আমার রেজিস্ট্রেশন হয় তার পরের দিন আমার ছিল অডিশন। তো আমি যেহেতু ক্লাসিক্যাল ডান্সটা করি, আমার এটা খুব পছন্দের একটা ফর্ম আমার কাছে। তো আমি ক্লাসিক্যাল ফর্ম নিয়ে গেলাম। আমি যাওয়ার পর মানে অডিশন দেওয়ার আগে আমি কান্না করে দিয়েছি। এত লম্বা লাইন, এত মানুষ, সবাই কি প্র্যাকটিস করছে। হ্যাঁ, অনেক ভয় পেয়েছি। পরে আম্মু বললো যে ভয় পাওয়ার কিছু নেই, তুমি যদি টিকো তাহলে অনেক ভালো, না টিকলে মন খারাপ করবে না। গেলাম, তখন আমার যাচ্ছিলেন জিনাত আন্টি আর পাপড়ি মাধু। তো আমি আমার নাচটা করলাম, করার পরে আমাকেও সেম ভাবে বলা হয়েছে তুমি টিকুনি। কোন গানটা করেছো? আমি মালকোষ রাগের তারানা করেছিলাম। আচ্ছা, আমার গুরুর শেখানো। তো আমাকে বললো যে তুমি সরি, তোমাকে আমরা নিতে পারছি না। আমি কান্না না করে হেসে দিয়েছি, হেসে বের হয়ে যাচ্ছি। ম্যাডাম বলছে যে তোমার কি ভাল লাগছে যে তুমি চলে যাচ্ছ? বলছি না। বলে তাহলে জাম কার্ডটা নিয়ে যাও। তো তুমি হাসলে কেন?
জানি না তখন কান্না পাইনি কারণ অধিক ঠিক আছে অধিক শোকে একদম মানে না মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে যেহেতু টিকতে পারিনি পরবর্তীতে আরো ভালো করে আসবো এই জন্য একটা পজিটিভ স্মাইল বেরোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আসলেই তাই, মানে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকা ভালো। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তর এলো সহজে। হ্যাঁ শফিক, আমারটা ছিল জানুয়ারি 7 তারিখে 2012-তে। তো বাসা থেকে বের হই, রিক্সাতে উঠি, এরপর বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টি যে যেতেই পারছি না আমি অডিশন দিতে। পরে ওর মধ্যে গেলাম, যাই দেখি যে অনেক লাইন লম্বা, এখন ভয় লাগছে। নেচার কিন্তু অলওয়েজ তোমার বিপক্ষে দেখা যাচ্ছে এর আগেও। আচ্ছা তারপরে কি করলা? মানে ভয় লাগছে যে এত লাইন, এত ভালো ভালো পার্টিসিপেন্ট, আমি কি পারবো? কনফিডেন্স ছিল যে আমি অন্তত বরিশাল পার হতে পারবো। আমার এখানে যখন অডিশন দিতে যাই, জাজ হিসেবে ছিলেন তাবাসসুম ম্যাম, যে জিনাত বরকতুল্লাহ, আর হচ্ছে এনামুল স্যার, আমাদের যে গ্রুমিং এ ছিল। তাই আমি দুর্গমগিরিটা শেষ করি, এনামুল স্যার বলছে তুমি আর কি পারো? আমি বললাম স্যার আমি মডার্ন করতে পারি, ফোক করতে পারি, আর ক্লাসিক্যাল শিখছি। বলে, ঠিক আছে মডার্ন করো। তারপর মডার্ন একটা নাচ করলাম, আমার সাথে জাজরাও নাচ করছে। এরপরে তাবাসসুম ম্যাম বলছে যে তুমি আর কি পারো? ফোক করে দেখাতে পারি। তো গান আমার সিডিতে ছিল না, পরে মোবাইল থেকে ফোক গান বাজানো হয়। হ্যাঁ, তারপর এটা করি। 3টা নাচ দেখার পরে বলি কি তোমার নাচটা ভালো লাগেনি, তোমাকে তো আমরা নিতে পারবো না, আরো শিখো তুমি। আমি একটু কষ্ট পেলাম যে 3টা নাচ করলাম, এরপরে বলে ভালো লাগেনি। ঠিক আছে ম্যাম দোয়া করবেন, আমি পরের বার চেষ্টা করবো। মানে না হলে আগেই বলে দিতেন 3টা কেন করা যায়। মানে একটু তো খারাপ লাগছে, কষ্ট লাগছে। পরে বের হতে যাচ্ছি, দরজা থেকে বের হয়ে মানে চলে যাচ্ছি, তখন বলে কোথায় যাচ্ছ তুমি? ম্যাম আমাকে তো চলে যেতে বললেন, পরের বার চেষ্টা করবো। বলে এদিকে আসো। আসলাম, পরে ডাকলো কাছে, বলে লাভ দাও একটা। আমি একটা লাভ দিলাম, আরো না জোরে করে লাভ দাও। পরে জোরে করে লাভ দিলাম। এরপর বলে যে তুমি যাচ্ছ আমাদের সাথে নেক্সট রাউন্ডে। আমি তো অনেক খুশি। ম্যাঙ্গোলি দিল, কার্ড দিল, সবাইকে সালাম করলাম। একটা বিষয় বলতেই হবে যে আমাদের ইভান শাহরিয়ার, সোহাগ, এমআর ওয়াসেক এবং এনামুল হক 3জন গ্রুমার প্রচন্ড পরিশ্রম করছেন এখন। তাদের 3জনকে আমাদের এখানে রাখতে পারলে খুব আনন্দিত হতাম। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে সোহাগ, যে এই যে আপনারা যে গ্রুমিং করছেন, তখন আপনারা যখন একজন পার্টিসিপেন্টকে একটা ডান্স তুলে দেন, তখন তার দুর্বলতা বা শক্তিটা কি লক্ষ্য করে তোলেন, নাকি যে কোনো গানের উপরে তাকে আপনি দিচ্ছেন? না, কি না। ভাবনাটা থাকে? আগে হচ্ছে তার দুর্বলতা এবং কোন বিষয়ে সে বেশি পারদর্শী, সেটা তো আমাদের ওদের আগের যে কম্পোজিশনগুলো দেখেছি, যখন আমরা গ্রুমার ছিলাম না, কিন্তু আমরা তখন তো টিভিতে প্রোগ্রামটা দেখেছি, বা যখন জাজ হিসেবে ছিলাম, তো ওটার উপর বেস করি যে কোন ফর্মটা কে বেশি পারে, সেটার উপর বেস করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আলাদা মানে যেটা পারে না সেটাও শেখানোর চেষ্টা করি। যখন সেই চেষ্টাটা বৃথা হয়, তখন তার ভিতরে যেটা আছে ওটা থেকেই আমরা কম্পোজিশন শুরু করি। আচ্ছা, তো সেটা কিরকম পাচ্ছেন? মানে এখন যখন করছেন আপনার, এরা কি সবগুলো তুলে নিতে পারছে, নাকি কিছু কিছু জায়গায় আটকাচ্ছে? কিছু কিছু জায়গায় তো অবশ্যই আটকাবে, কারণ 100 তো সম্ভব এখনো না। তারা শিখছে। এখনো শিখছে। সময়টাও তো কম। হ্যাঁ, সময়টা কম। কিছু কিছু জায়গায় আমাদের আসলে যতটুকু আমরা দিতে পারছি, ওরা ঠিকই নিচ্ছে, কিন্তু সময়টার কারণে ঠিক পারফেকশনটা দিতে পারছে না। যদি অনেক লম্বা একটা সময় পেতাম, দেন আমার মনে হয় যে আমাদের ছেলেমেয়েরা আরো বেশি ভালো করতে পারতো। আচ্ছা, আমরা এবার একটু আমাদের জাজের কাছে শুনতে চাই, যখন একজন পারফর্মার ভালো আপনার কাছে ভালো নাম্বার পেলো, কিন্তু টোটালি দেখা যাচ্ছে সে ভালো নাম্বার পাচ্ছে না বা টিকতে পারছে না, তখন কি আপনার কাছে খারাপ লাগে? অ্যাকচুয়ালি হয় কি, অনেক সময় দেখা যাচ্ছে ওরা বেসিক্যালি ভালো, একজন পারফরম্যান্স ধরলাম যে ও ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু এটা আমাদের একটা প্রতিযোগিতা, এটা আমাদেরকে প্রতি পর্বে দেখা যাচ্ছে একজনকে বাদ দিয়ে সামনে এগোতে হচ্ছে। সো দেখা যাচ্ছে হয়তো পিছনের এপিসোডগুলো ওরা খুব ভালো, যার কথা বলছে যে একজন বাদ গেল, সে হয়তো আগের এপিসোডগুলোতে খুব ভালো পারফরমেন্স করলো, এক্সপ্রেশন ভালো দিল, ড্রেস আপ গেট আপ সবকিছু ওর ভালো ছিল, কিন্তু যেদিন বাদ পড়ে গেল সেই রাউন্ডে হয়তো বা আনফরচুনেটলি সে কোনো কারণে ওই পরিমাণ আপ টু ডেট ইয়েটা দিতে পারেনি, ওর লেভেল অনুযায়ী পারফরমেন্সটা দিতে পারে। তখন যখন ওরা বাদ হয়ে যায়, আমরা যখন বুঝতে পারি যে আজকে ওকে আর রাখা যাচ্ছে না, তখন সত্যিকার ভাবে আমরা 3জনই খুব আপসেট থাকি যে মার্কিংটা করার সময়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা রেজাল্টের সময় থাকতেই চাই না, যে আমরা জানি যে ও আজকে বাদ পড়ছে, বাট ও খুব ভালো ডান্সার, ও খুব ভালো করতে পারবে ইন ফিউচার, বাট
এটা যেহেতু প্রতিযোগিতা মেনে নিতে হয়, অনেক সময় দেখা গেছে যে কি অনেক ভালো কিছু ডান্সার আমাদের পারফর্মাররা বাদ পড়ে গেছে যারা পারফরমেন্স করেছে, কিন্তু কিছু করার ছিল না। আবার অনেকে দেখা যাচ্ছে উইক পারফর্মার, কিন্তু দেখা যাচ্ছে হয়তো সেদিন সে খুব স্ট্রংলি একটা পারফরমেন্স দিয়ে দিল, তো তার লাক। একদমই স্টেজ শোতে যা হয় আর কি, ওই দিনের ওই মোমেন্টে পারফরমেন্সটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা খুব আমার জানতে ইচ্ছা করে যে এই অনুষ্ঠানগুলো অন এয়ার হয়ে যাওয়ার পর তোমাদের লাইফে কি ধরনের পরিবর্তন এসেছে, বা এখন লোকে তোমাদের চিনতে পারে? বলো তো। আমরা এদিকে সাধারণত সবসময় দেখা যাচ্ছে শফিককে সবার পরে প্রশ্ন করছি, মিমকে পরে করছি। মিম এবার আগে বলো, প্রতিযোগিতাটা সম্প্রচার হওয়ার পর তোমার জীবনে কিরকম পরিবর্তন এসেছে? বলবো খুব মজার একটা ঘটনা যে আমার স্কুলে সবাই জানে যে আমি নাচ শিখছি এবং স্কুলে পারফর্ম করি। যেদিন আমার ফার্স্ট অডিশনটা দেখানো হয় টিভিতে বা এটার কোনো অ্যাডভার্টাইজ দেখানো হচ্ছে, আমি স্কুলে গেলাম পরের দিন, দেখি কেউ নেই ক্লাসে, ঠিক আছে কেউ নেই, সবাই এসে গান গাচ্ছে আমাদের ম্যাঙ্গোলি মানে থিম সং নাচ এবং তোমাকে সারপ্রাইজ করার জন্য। হ্যাঁ, হঠাৎ করে কি হলো, পরে টিচাররা এসে বললো যে মা খুব ভালো, তুমি অংশগ্রহণ করেছো, আমরাও খুব তোমাকে উৎসাহ দিচ্ছি। আমাকে সব দিক থেকে সবাই আরো বেশি সাপোর্ট করছে, আগে যতটুকু ছিল তার থেকে 10 টাইমস বেটার আমি এখন সাপোর্ট পাচ্ছি, শুধুমাত্র এই ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচোর কারণে। একটা বিষয় বলে রাখি সুপ্রিয় দর্শক, এখন থেকে কিন্তু SMS-টা যোগ হচ্ছে, ফলে আমাদের এখানে যারা প্রতিযোগী আছে তাদের প্রত্যেকের আত্মীয় বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের SMS-টা তোমাদেরকে আরেকটু এগিয়ে রাখবে। ফলে এই যোগাযোগটা তোমাদের মেনটেন করতে হবে, তাদেরকে জানাতে হবে। হ্যাঁ, যদিও আমাদের জাজদের জাজমেন্টটাই মূল, তারপর সেটাও একটা শক্তি হিসাবে থাকবে। তারপর আমরা আসি সূচনা, তোমার জীবনে তুমি কিরকম পরিবর্তন এনেছে এই বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো? অনেক কিরকম? অনেক পরিবর্তন, মানে অনেক কিছু শিখতে পেরেছি, যে সবাই নতুন করে চিনতেছে, মানে চেনাটাই অনেক লাগতেছে। যে যখন প্রোগ্রাম দেখে না, এরপর দিন কলেজে গেলে কলেজে ম্যাম জিজ্ঞেস করে যে তোমাকে দেখেছি ম্যাঙ্গোলিতে, তুমি কখন করলে, বললে না, বলা হয় না, মানে নতুন কলেজে তো এখনো বলা হয় নাই, তখন যাই কলেজে ঢুকতে সবাই জিজ্ঞেস করে। অটোগ্রাফ দিয়েছো? না, না, ভাইকে দিয়েছি, ভাইকে। ওই সেই ছোট ভাই? না, আমাদের ভাইকে। তাও তো শুরু হয়েছে। ভাই আছি ওদের সবার। আচ্ছা, তারপরে তারপরে কোনো জায়গায় প্রোগ্রাম করতে গেলে তখন জিজ্ঞেস করে তুমি সূচনা বণিক যে ম্যাঙ্গোলিতে অ্যাটেন্ড করেছো? আমি বলেছি হ্যাঁ। আমার তখন খুব মজা লাগে, খুব মানে ওরাই যে আমাকে জিজ্ঞেস করেন আমার খুব আগ্রহ হয়, মানে ওরা যে আমাকে জিজ্ঞেস করছে তাহলে আমি আর পর্বটা ভালো করতে পারবো, মানে ওদেরকে দেখলে আমার খুব হয়, বেশি উৎসাহ জাগে। হ্যাঁ, এটা একটা গল্প বলতে হয়। আমাদের খুবই পছন্দের অভিনেতা তারেক আনাম, ওনার প্রতি সম্মান রেখে বলছি, এটা উনি বলেছেন আমাদেরকে। উনি একটা অনুষ্ঠানে গেছেন শুটিংয়ের পরে উনি একটা পাশের দোকানে বসে চা খাচ্ছেন। তো চা দিচ্ছে টং দোকানের মতো, এর মধ্যে এক লোক আসছে, এসে বলে যে আপনার আমি চিনছি। উনি বলে হ্যাঁ থ্যাংক ইউ, না না আপনার আমি সত্যি চিনছি। জি থ্যাংক ইউ বলে আবার চা খাচ্ছে, এবং চা খাওয়া শেষ, আবার ওই লোক কাছে আসছে, আসলে আমি কিন্তু আপনার সত্যি চিনছি। তখন উনি বলছেন যে হ্যাঁ বলেন আমি কে? আপনি হচ্ছেন গিয়ে তারানা হালিম। মানে তার উত্তেজনার কারণে কয়েকদিন পর সূচনার জায়গায় কি বলবে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, তারপর আবার আমরা ফিরে আসবো আমাদের বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো অনুষ্ঠানের এই বিশেষ আয়োজনে। সুপ্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম আমাদের অনুষ্ঠান বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচোর বিশেষ আয়োজনে। আজকে আমরা কথা বলছিলাম আমাদের সেরা 7 প্রতিযোগীর সঙ্গে। তার সঙ্গে আছেন আমাদের জাজদের মধ্যে ফারজানা রিয়া চৌধুরী এবং আমাদের গ্রুমারদের মধ্যে সোহাগ। আচ্ছা শফিক, হ্যাঁ, তোমার জীবনে কিরকম পরিবর্তন এনেছে? আমার পরিবর্তনটা মূলত আমি অন্য একটা সাইডে জড়িত, সেটা হচ্ছে ফুটবল প্লেয়ার। আমি বরিশাল ডিস্ট্রিক্ট টিমে ফুটবল প্লেয়ার রেগুলার। হ্যাঁ, এবং প্রিমিয়ার ডিভিশনে খেলি ওখানে। ফুটবল প্লেয়ার কি করে যায়? এটা জানার খুব ইচ্ছে, এটা আগে বলো। আমি ফুটবল প্লেয়ার কি করে ডান্সার হচ্ছে, নাচের মঞ্চে আসছে, সেটা একটু জানতে চাই। মানে এটাই একটা অবাক বিষয়, আমিও ভাবি নাই যে আমি ডান্সার হব।
মানে আমি ফুটবলটা বলি, ও যখন আমি তখন বরিশালে ছিলাম, বরিশাল শিল্পকলা একাডেমিতে প্রথম ও ভর্তি হতে এসেছে, কিন্তু ও মাঝে মাঝে ক্লাস গ্যাপ দিত। যখন আমি জিজ্ঞেস করতাম যে গ্যাপ কেন, তো বলতো যে আমার আজকে খেলা আছে। কিন্তু আমি প্রচন্ড ওকে উৎসাহ দিয়েছি যে ও খেলা শেষ করে হলেও যেন প্রোগ্রাম করে, নাচ শেখে, এবং আমি রীতিমতো ওকে অনেক ফোন করে ক্লাসে নিয়ে আসতাম এবং অনুষ্ঠানে অ্যাটেন্ড করতো যেন এরকম। পরে আমি বরিশাল থেকে ঢাকায় আসার পর ব্যস্ত হয়ে গিয়েছি। দেন পরে আর তুমি নাচ করছো, ফুটবল খেলছো, তোমার রেজাল্ট কেমন? দুইটাই ভালো। ভালো। আমি সেটাই বলতে চাই, আমাদের বেশি আগ্রহ ছিল খেলার প্রতি, মানে নাচের খেলার প্রতি আমার এতটা খুবই ছিল না। আগ্রহ ছিল। আমি এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি যে তুমি নাচ করবা না খেলা করবা, যদি দুইটা এমন একটা টাইম আসে যে তুমি ফুটবলকে বেছে নিবা না নাচকে বেছে নিবা, তাই বলতাম ফুটবলকে বেছে নিব। আর এখন একটা পর্যায়ে আসে যে এখন জিজ্ঞাসা করলে বলি নাচকে বেছে নিব, চেঞ্জ হয়ে মানে গেছে। চেঞ্জ হয়ে গেছে। ও দায়ী একটা বাংলাদেশ একটা ভালো ফুটবল প্লেয়ার। মৃত্যু ঘটানোর জন্য না, আমরা হয়তো বড় নৃত্যশিল্পী পাবো, সেদিক থেকে আছে। তবে আমি আমাদের অভিভাবকদের বলতে চাই যে যারা পারে তারা আসলে সবকিছুই পারে। আমি নিশ্চিত যে তোমরা প্রত্যেকে সকালে ক্লাসও করছো, আবার স্যারের কাছেও পড়ছো, আবার এই নাচ প্র্যাকটিস করছো, একটা অনুষ্ঠানেও যাচ্ছ, বাবা মার প্রতি খেয়াল রাখছো, নিশ্চয়ই সব তোমরা তাই করছো। আর শামীম ভাই, ওদের ভিতর যে চেঞ্জ এসেছে এবং ওরা অনেক কিছু শিখেছে, সেটার প্রমাণ কিন্তু দর্শক আপনারা সবাই পাবেন। আপনার সামনের পর্বগুলোতে কাউকে শাকিরা, কাউকে মাইকেল জ্যাকসন নিজেদেরকে ভাঙতে পেরেছে। হ্যাঁ, আমাদের সামনের এপিসোডগুলোর মধ্যে একটা আছে বিদেশি গান, তার মধ্যে তারা গানের সঙ্গে নেচেছে। তার মধ্যে ইয়েও আছে না একটা গ্যাংনাম স্টাইল। হ্যাঁ, গ্যাংনাম স্টাইল আমরা সেটা শুনবো। তার আগে তোমরা বলো, অটোগ্রাফ দিয়েছো কে কে? ফটোগ্রাফ দিয়েছি, অটোগ্রাফ এখনো হয়নি। ফটোগ্রাফ দিয়েছো? ফটোগ্রাফ দেওয়ার ঘটনাটা শুনি। ফটোগ্রাফ স্কুলে হয়েছে, আর আমি যেখানে রেগুলার নাচ করি বা স্টেজে নাচ করি যে ক্লাবের সাথে, সেখানে সবাই এখন গেলেই বলে যে প্রমি তুমি তো এখন স্টার হয়ে গেলে, আমাদের সাথে ছবি তুলবা, আমাদেরকে তো আর চিনবাই না। আর কি বলে, আমি তোমাদেরকে নাচের আমি কি করব, তোমরাই তো আমার সঙ্গী নাচের। এই যে তুমি বললে না যে আমাদের বন্ধুরা বলছে যে তুমি আমাদের চিনবে না, ভুলে যাবে, তুমি স্টার হয়ে গেছো, এই স্টেপটা কিন্তু ফারজানা রিয়া চৌধুরী পার করে এসছে। আমরা তো শুনতে চাই যখন এটা আপনি আপনিও মডেল পার হয়ে হয়ে গেলেন। আসছেন। না না, আপনিও পার হয়ে আসছেন। আপনি তো স্টার, আমরা তো ব্ল্যাক হোল। আপনি একটু বলেন যে আপনার স্কুলে তখন এরকম কি বলতেন? একটা গ্যাপ তৈরি হয়ে যেত, বা আমার তখন রেগুলার মেনটেন করা সম্ভব হতো না, যেহেতু কাজে বেশি জড়ানো। বাট মিস করি ওই জিনিসটা। এটা হয়, এটা আস্তে আস্তে ওরা নিজেরাই তখন নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। যে সেই জন্য আমি বলছি যে তোমরা ওইটা একটু লক্ষ্য রাখবে, কারণ একটু দূরত্ব বাড়বে, কিন্তু যারা ওটা একটা কথা আছে, আমাকে সরি একটু ইন্টারপ্ট করি। আফজাল আঙ্কেল সব আমাকে বলেছে যে রিয়া যত উপরে উঠবা তত তুমি একা হয়ে যাবে। মানে এটা কিন্তু ওদেরকে মেন্টালি ভাবে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে যে হ্যাঁ, আমার ফ্রেন্ড সার্কেল কমে আসবে বা ওরা আমার প্রতি জেলাস ফিল করবে। এটা এমন কোনো ব্যাপার না, তোমার যোগ্যতা থাকলে সেটা ঠিকই তুমি ওভারকাম করতে পারবে। আর তোমার যে বন্ধুটা তোমার কাছে মনে করবে তাকে পরিষ্কার করে রাখবে, তা নাহলে দেখবে যে তুমি বন্ধুহীন হয়ে যেতে পারো। কিন্তু একা আসলে যখন তুমি শীর্ষে উঠবে তখন চূড়ো কিন্তু একাই হয়, পাহাড়ের চূড়োটা একদম স্পষ্ট ছোট্ট একটা বিন্দুতে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, তুমি বলো তোমার লাইফে কিরকম চেঞ্জ এনেছে? চেঞ্জটা এসেছে অনেক। আমার ভার্সিটিতে আমার ফ্রেন্ডরা অনেক অ্যাপ্রিসিয়েট করে। কোন ভার্সিটিতে পড়ছো? আমি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়ছি। আচ্ছা, আমরা তো চট্টগ্রাম। পাবলিসিটি করে ফেললাম ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটির টিচাররা আমাকে অনেক আদর করে। ওনারা জানে আমি ভালো নাচ করি, আমি প্রত্যেক প্রোগ্রাম অ্যাটেন্ড করি ভার্সিটিতে। সব ভাইয়ারা, বড় ভাইয়ারা, মানে জয়ন্তী বলতে না, মানে প্রোগ্রামের ক্ষেত্রে আর কি। মানে ওদের annual সবাই কি function ভাই? এ- হাই নাই কেউ? প্রোগ্রামের কথাই বলছি, বাইরের কথা বলছি না। না, মানে এনুয়াল ফাংশনে তো আমি অ্যাটেন্ড করি, তো সবাই জানে, আমার ক্লাসে সবাই জানে আমি খুব ভালো নাচ করি। ম্যাঙ্গোলিতে আসার পরে আমি যখন এখানে টপ 7-এ আছি, সবাই আমার জন্য অনবরত দোয়া করছে যেন আমাদের জয়ন্তী টিকে যায় যেন। এখন বলবে যে ভাইয়া এসএমএস করেন, সব ভাইয়া। ভাইয়ারা করবে, ক্লাসমেটরাও করবে, আমার ফ্রেন্ডরাও করবে, সবাই, টিচাররাও করবে। আমার মানে ভার্সিটিতে আমার স্যার ম্যাম ওনারা বেশি আগ্রহী আমার এই নাচের ব্যাপার নিয়ে, আমাকে খুব হেল্প করে। ক্লাসে আমি অনেক সময় থাকতে পারি না। এটা কিন্তু হয়, হ্যাঁ, যে স্কুল অনেক- লাইফে বা ইউনিভার্সিটি বা কলেজ লাইফে যদি হ্যাঁ, অনেক support কালচারাল করে। মিডিয়াতে আসে, তাহলে টিচাররা কিন্তু অনেক হেল্প করে। হ্যাঁ, আমাদের অনেক help ছাড়া করে। আসলে হয় না। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের প্রিন্সিপাল যিনি ইফতেখার উদ্দিন চৌধুরী, উনি আমাকে অনেক বলে যে তোমার কোনো প্রবলেম হলে আমাকে বলবে, নাচের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করবে না, এই করবে না, সব তুমি ওটা মেনটেন করো, আর এখানে তুমি পারবে ভালো।
যে পারে সে সবই পারে। হ্যাঁ, তুমি বলো একটু তোমার জীবনে কিরকম পরিবর্তন এনেছে আমাদের এই ম্যাঙ্গলি নাচো বাংলাদেশ নাচো? বেঙ্গলের জন্য তো অনেক চেঞ্জ হয়েছে লাইফ, বাট ফ্রেন্ডের মধ্যে একটু চেঞ্জ এসেছে। আমাকে সেদিনে আমার ফ্রেন্ড ফোন করে বলতেছে কি আমাকে ভুলে গেলি এটা সেটা বলতেছে, তো আমি ওকে ভুলে যাইনি, একটু বিজি দেখে একটু মানে কন্ট্যাক্টে কম হচ্ছে, এদিকে একটু বেশি চেঞ্জ হয়েছে। আমার ফ্রেন্ডের মাইন্ডগুলো চেঞ্জ হয়েছে, লাইফ তো চেঞ্জ হয়েছে, তার সাথে আমার ফ্রেন্ডের মাইন্ড। অটোগ্রাফ দিয়েছো? না, অটোগ্রাফ না, ফটোগ্রাফি দিয়েছি আমি। অটোগ্রাফের দিন শেষ। হ্যাঁ, প্র্যাকটিস তো চলছে। আচ্ছা, শামিম। অন্য দিক থেকে আমি অনেক ভালো আছি, আমার ফ্রেন্ডগুলো অনেক ভালো, আমাকে সবসময় হেল্প করে। ওদের ফ্রেন্ডরাও ভালো, বাট যে ওদের দূরত্বটা তৈরি হয়ে যায়। কষ্ট পায়, মানে ওরা যোগাযোগ না করলে ওরা একটু কষ্ট পায়। কষ্ট আমার ফ্রেন্ডরা তো হেল্প করেই, ঝামেলা তৈরি করে ভাইয়ারা আসলে। না, ভাইয়ারা অনেক আচ্ছা, ভালো বলো। থাকে। আমি যখন গাজীপুর যাই আমার ফ্রেন্ডরা সবসময় আমার কাছে থাকতে চেষ্টা করে, আমার যখন যেটা প্রয়োজন সবসময় তারাই আমাকে হেল্প করে। তা এইটা গেল মজার কাহিনী, তাদের সাথে সবসময় আমি থাকি। আরেকটা মজার কাহিনী হচ্ছে, আমি টঙ্গী আমার আন্টির বাসায় গিয়েছিলাম, তখন ওই জায়গায় থাকার সময় একটা মেয়ে এসে হঠাৎ করে বলতেছে, আরে তোমাকে না আমি বেঙ্গলিতে দেখেছি, ও মা তুমি আমার অনেক, আমি তোমার অনেক ফ্যান, তুমি আমার অনেক আমি তোমার অনেক ফ্যান, তোমার নাচ আমার অনেক ভালো লাগছে, তুমি না শিল্পী স্যারের ছেলে হয়েছো। তাহলে কিন্তু তুমি আর কয়েকদিন পর যখন বিখ্যাত হবে তখন তোমাকে দেখে লোকে বলবে তোমার নাম তো শামিম, বলবে আপনি শামিমারা নিপানা। নিপা আপা আমাদের খুবই পছন্দের নৃত্যশিল্পী, আমরা তাকে সম্মান জানাই। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের যুদ্ধটা কিন্তু অঞ্চল ওয়াইজ দাঁড়িয়ে যাচ্ছে, যেমন শামিম হচ্ছে ঢাকার, তারপরে রঙন রংপুরের, টমি দিনাজপুরের, শফিক বরিশালের, সূচনা চট্টগ্রামের, মিম ঢাকার, তাই তো, আর জয়ন্তী চট্টগ্রামের। তার মানে চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, বরিশাল, ঢাকা প্রত্যেকটা জায়গায় আমাদের এখানে উপস্থিত আছে। দেখতে পাচ্ছি যে এখন তোমাদের এই প্রতিযোগিতাটা অঞ্চল ভিত্তিক হয়ে দাঁড়িয়েছে, তো তোমাদের উপর নির্ভর করবে যে তোমার অঞ্চল বিজয়ী হবে নাকি হেরে যাবে। ফলে সেখানে তোমাদের অঞ্চলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারই কিন্তু ভূমিকা আছে, তাদেরকে টেক্সট করতে হবে, SMS করতে হবে তোমাদের নির্ধারিত কোড নাম্বারে, যেটা আমরা সামনের পর্বগুলোতে জানতে পারবো। এখন আমরা আমাদের জাজের কাছে আসতে চাই, ধরেন শিবলি মোহাম্মদ, ফেরদৌস এবং আপনারা যে জাজমেন্ট করছেন এই পর্যায়ে এসে সামনের পর্বগুলো করার জন্য তাদের জন্য আপনার কোনো উপদেশ আছে কিনা বা পরামর্শ আছে কিনা? আসলে এখন তো ডে বাই ডে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। যারা এই 7 জন তো অসম্ভব ভালো নাচে, মানে ওরা যেই হোক একজন করে বাদ যাবে, লাস্ট গিয়ে হয়তো 3 জন থাকবে। কিন্তু আমি বলবো যে যতখানি ওদের সম্ভব হয়, বিশেষ করে ড্রেস নিয়ে, গেট আপ নিয়ে, যেটা আমরা সবসময় বলি যে প্রথমে হচ্ছে তোমাকে দেখতে হবে, একটা কথা আছে পেহলে দর্শনধারী ফের গুণ বিচারি। আগে তো তুমি যখন স্টেজে দাঁড়াবা তোমরা সবাই, তখন তোমাদের কিন্তু এখন পুরো দমে আমরা মানে বিচার করব, একটুখানি কিছু ভুল হলো ওইটা অনেক বড় একটা তোমাদের জন্য নেগেটিভ হয়ে যাবে। সো এখন যেটা বলবো যে অনেক বেশি মনোযোগী, অনেক পরিপাটি হয়ে সুন্দর যে গানটা করছো সেটা মানে মাথায় রেখে যে আমার এক্সপ্রেশনটা কি দিতে হবে, আমার মুভমেন্টটা কতখানি ফাস্ট হলে এটার সাথে সিনক্রোনাইজ হবে, বা কতখানি আমাকে মুভ করলে বেটার লাগবে, সেটা কিন্তু তোমাদেরকে চকট করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে বলতে হবে যে আমারও ছাড়িয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আরো বেশি মনোযোগটা বেশি দরকার, প্লাস হচ্ছে ওদের প্র্যাকটিসটা দরকার। তারপরে তো লাক, অবশ্যই লাস্ট মুহূর্তে বলতে হয় যে লাকটা ওদের উপর ডিপেন্ড করছে যে কে লাস্ট পর্যন্ত যাবে। আমাদের এই যে লাস্টে এই যে ঘুঙুর টুঙুর খুলে যাওয়া, বা এই যে ড্রেসগুলো আমরা বারবার বলি যে স্মার্ট লাগছে না, লুজ হয়ে আসে, যেটাই করো জাস্ট যেন দেখতে একদম মনে হয় যে না পারফেক্ট, তুমি আজকে সবচেয়ে বেস্ট। ঠিক আছে? আচ্ছা, এই যে ঘুঙুর খুলে যাওয়া নিয়ে একটা ঘটনা বলি। আমি নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য, সেখানে একবার মঞ্চে প্রদর্শনী করতে গিয়ে আমাদের সঙ্গে জামান ভাই নামে এক ভদ্রলোক ছিলেন, যদিও উনি খেপে যান খুব এই ঘটনাটা বললে। তো উনি 2 হাত ধরে বড় তলোয়ার নিয়ে এরকম করে তার অ্যাক্টিং করার কথা, মারামারির দৃশ্যে। তো যখন রিহার্সাল হলো খুব ভালো মতো, তলোয়ারটা খুবই ভারী, তো রিহার্সাল করলেন পুরোপুরি ঠিকঠাক মতো। শোয়ের সময় যখন মঞ্চে উঠলো, হঠাৎ দেখি যে তার 2 হাতের জায়গায় এক হাত এরকম করে যুদ্ধ করছে, আরেক হাত পেটের কাছে চাপ দিয়ে ধরা, আবার এই হাতে ধরে আবার এরকম করে যুদ্ধ করে, আবার চাপ দিয়ে ধরা। তখন আমরা বেরোর পর জিজ্ঞেস করলাম, কি হলো, তোমার তো অনেক কষ্ট হয়েছে। তখন সে বললো যে আমার পায়জামার গিট খুলে গেছে।
এখন তোমাদের এরকম মঞ্চে পারফর্ম করতে গিয়ে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলে? আর এই যে হলেও ঘুঙুর হবে। খুলে যাওয়া, এটা আর সবার হলেও জীবনে হবে। ও হতে যদি হবে। মানে হয়ে আমরা সেটাতে আসছি যে কিভাবে সেটা ম্যানেজ করবে। হ্যাঁ। তার আগে একটু তোমরা বলো যে মানে তো কারো এরকম হয়েছিল কিনা? হয়নি, দোয়া করেন যেন কখনো না হয়। এখন পর্যন্ত হয়নি, মানে ঘুঙুর খুলে যাওয়া বা এরকম কোনো দুর্ঘটনা? না হাতে ব্যথা পেয়েছি, কিন্তু এরকম বলো। মানে আমার পার্টনারের সাথে ডুয়েট করতে গিয়ে, লিফটিং করতে গিয়ে হাত গ্রুমিং এ আচ্ছা পুরো ঘটনাটা বলো শুনি। আমি আর আমার পার্টনার ভ্যালেন্টাইন ডের জন্য নাচ দিচ্ছি, তো তখন একটা একটা আছে একটা লিফটিং আছে, ও দৌড় দিয়ে এসে আমার কোলে উঠবে। তাই ছেলে পার্টনার না মেয়ে পার্টনার? অবভিয়াসলি মেয়ে পার্টনার তোমাকে দিয়ে কিন্তু মানে না, বাংলা ওর নাই। ফিল্মে অ্যাক্টিংটা হবে না। আচ্ছা মেয়ে পার্টনার দৌড় দিয়ে আসলো, কোলে নিব, কোলে নেওয়ার পর যেই ঘোরার পরে আমার হাত ভেঙে গেল। ভাঙিনি, অনেক ব্যথা ভুল পেয়েছো। করেছিল। তারপর তারপর কি এখনো ব্যথা আছে। আর রঙ্গন তো একজনকে ফেলিয়ে দিয়েছে পিঠ থেকে, পায়ে ভেঙে গেছে, পায়ে ভেঙে গেছে। মানে রঙন ফেলে দিয়েছে বলে কিন্তু সে বলছে না, মানে কেউ তাকে ফেলে দিলে কিন্তু সেই ঘটনা ব্যালেন্স রাখতে পারিনি, একজন সেটা বলো। ব্যালেন্স রাখতে পারিনি, তো ও মানে আমার পিছু নিতে গিয়ে পড়ে গেছে। ও একটু মানে পায়ে ব্যথা পেয়েছিল, পড়ে ঠিক হয়ে গেছে। এখনো ব্যথা আছে। এখনো আছে, বাট অল্প আছে। অল্প। আচ্ছা তোমার মেয়ে পার্টনারটা কার মতো দেখতে ছিল? ওর মতনই ছিল। সাইজটা আমারই ছিল। আচ্ছা এবার আমরা শুনবো আমাদের জাজের কাছ থেকে যে এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে সেটা কিভাবে আমরা ম্যানেজ করব। রিয়া? না, ম্যানেজ তো যে কেউ স্টেজে উঠলে পরে দেখা যাচ্ছে যে করেই ফেলে, কিন্তু তারপর অনেকে থাকে যে জিভে কামড় দেওয়া বা তাকানো ওইখানে ওদিকে যে আল্লাহ এটা কি হচ্ছে। মানে আমার মনে হয় যে যখনই যেটা হোক, ঘুঙুর খুলুক বা ড্রেস খুলুক, যেটা বলবো পিতা খুলে যাও, যাই হোক, জাস্ট যদি মনে হয় যে আমি এখন স্টেজ থেকে বের হয়ে যাওয়ার আমার স্কোপ আছে, আমি বের হয়ে গিয়ে আবার নিজেকে তৈরি করতে পারবো, সেটা করবে। যদি গ্রুপে থাকে সেটা পসিবল হয়, একা হলে হবে না। আর যদি খুলে যায় বা কোনো কিছু মাথাতে ফুল খুলে গেল, ওই খুলে গেল, জুয়েলারি ওটার দিকে না তাকিয়ে- বাট ওদিকে দিকে না তাকিয়ে জাস্ট তোমার পারফরমেন্সের দিকে তোমার মনোযোগটা রাখতে হবে, যে আমার পারফরমেন্স দিয়ে এটাকে আমাকে ওভারকাম করে নিতে হবে। আর খুলে গেল, লাগালো, মাথা দিয়ে দিলাম, এটা না করা অনেক এটা করে। আবার জিভে কামড় দেওয়াটা, এটা একটা কমন একটা দেখি যে আমাদের যারা জুনিয়র আছে যে কখনো ভুল করে স্টেজে। কালকেও এটা নিয়ে আমরা একটা রিহার্সাল, এটা নিয়ে খুব হাসাহাসি হলো যে ও মানে আমাদের একটা জুনিয়র স্টুডেন্ট আর কি, ও ভুল করলে কোনো জিভে কামড় দেবে আর বারবার এদিকে তাকাবে, বুঝছেন? দেখলো কিনা? কেউ দেখলো কিনা, বা ও যদি লিড দেয় লাইনে, ও পিছনে তাকায় থাকবে যে ও পিছনে ওরা কি করে, তারপরে ও করবে। তো এগুলোর দিকে না করে নিজে যা পারো একদম নিজের মতো করে নাচ করবে, সামনে কে আছে তাও তাকাতে হবে। তো আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু এটাই, তোমাদের সঙ্গে একটু আলাপ করা এবং তোমাদেরকে আমাদের বাংলা ভিশনের পক্ষ থেকে আমাদের দর্শকদের সামনে পরিচিত করে দেওয়া। কারণ এখন তোমাদের এই 7 জনকে নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাব। তোমাদের মধ্য থেকে কেউ প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে, সর্বসেরা হবে এবং তারপর তার তো নতুন যাত্রা, নতুন জীবন। তো আমরা আমাদের এই ম্যাঙ্গলি নাচো বাংলাদেশ নাচো অনুষ্ঠানটি করতে গিয়ে অনেকে সহযোগিতা পেয়েছি। তো আনুষ্ঠানিকভাবে আমরা একটু কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই ম্যাঙ্গলিকে, গ্লোব সফট ড্রিঙ্কসকে এবং এর সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষকে। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের গ্রুমারদের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ইভান শাহরিয়ার, সোহাগ, এমআর ওয়াসেক, এনামুল হক। তারপর আমরা একই সঙ্গে আমাদের প্রেজেন্টার এবং বিশেষ চরিত্রে যিনি আমাদের সময় দিচ্ছেন, রাহুল, নীরব, তানিয়া, তনু, প্রত্যেককে আমরা আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি তানভীর হোসেন প্রবাল, যিনি আমাদের স্ক্রিপ্ট করছেন। একই সঙ্গে অ্যারাবিয়ান্স, পার্সোনা, ওমেন্স ওয়ার্ল্ড, সানমুন টেইলার্স, স্টাইল সেল, তাদের প্রতিও আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকছে। আর আমাদের যারা ক্যামেরার পেছনে, আমাদের কলাকুশলী, আমাদের প্রযোজক এবং সংশ্লিষ্ট সবাই, বাংলা ভিশন কর্তৃপক্ষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা আমাদের এই 7 জন পারফর্মারের সুন্দর সময়, সুন্দর দিন কামনা করছি, তাদের সাফল্য কামনা করছি। সুন্দর হোক তাদের প্রত্যেকটি দিন এবং সামনের সময়টা। ধন্যবাদ সবাইকে।